ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 16তম অধ্যায় পরিমিতি। তো এর 6 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা আগের ক্লাসগুলোতে করেছি। আজকে আমরা 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 7 নম্বর অঙ্কে কি বলছে, এখানে বলা আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গ মিটার এবং ভূমির দৈর্ঘ্য কত। তো যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলের দৈর্ঘ্য ভূমি এবং সমান বাহুর মাধ্যমে ক্ষেত্রফলের একটা সূত্র আছে। তোমরা যারা সূত্রগুলো জানো না বা বুঝো না বা মনে নাই, তাদের জন্য আমি একটা ক্লাস নিয়েছি, সেখানে ত্রিভুজ সংক্রান্ত সবগুলো সূত্রের প্রমাণ আমি দেখিয়েছি। সেখান থেকে তোমরা এটা দেখে নিতে পারো। এখন আমরা সরাসরি অঙ্ক শুরু করে দেই তাহলে। তো এইখানে কি বলছে ওরা, মনে করি যে তোমরা মনে করো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটা বাহু সমান। আর এই এই একটা সমান বাহু, এটি হচ্ছে কি আর একটি সমান বাহু, আর এটি হচ্ছে তার ভূমি। ঠিক আছে, এটা হচ্ছে সমান বাহু এবং এটা ভূমি। তো তোমরা লিখবা যে মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের, এগুলো লিখবা মনে করি। তো দেখো, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আর ভূমির দৈর্ঘ্য হচ্ছে কত, বি। তো আমরা জানি ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানতাম কি, ভূমি ডিভাইডেড বাই 4। ভূমি ডিভাইডেড বাই 4 ইন্টু রুট ওভার 4 ভূমি 4 কি স্কোয়ার, 4 সমান বাহু দুইটার উপর স্কোয়ার মাইনাস ভূমির উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভূমি ডিভাইডেড বাই 4 ইন্টু রুট ওভার সমান বাহু 4 ইন্টু সমান বাহু দুইটার উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এই জিনিসটার মান দেওয়া আছে শর্ত মতে। তাহলে শর্ত মতে এখানে দেখো ওরা কার মান দিয়ে দিয়েছে অঙ্কে, যদি আমরা দেখি অঙ্কে দেখো সমান বাহু দুইটা দৈর্ঘ্য, অর্থাৎ এ সমান দেওয়া আছে কত 10 আর ক্ষেত্রফল দেওয়া আছে 48। সমান বাহুর দৈর্ঘ্য কত, এইটা হচ্ছে 10, এটা হচ্ছে কত 10। তাহলে শর্ত মতে বি ডিভাইডেড বাই ভূমিটা চেয়েছে, এই বিটা সমান হচ্ছে কত হর। তাহলে বি ডিভাইডেড বাই 4 ইন্টু রুট ওভার 4 ইন্টু 10 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 48। এই ক্ষেত্রফলটা কি, এই জিনিসটা দেওয়া আছে। ওকে, তো এখন আমরা এই জিনিসটাকে আস্তে আস্তে কি করব, সলভ করব। তো সলভ যদি আমরা করতে চাই, তো আমরা কি করব, আমরা 4টাকে ওইদিকে নিয়ে যাই আগেই। তো 4টাকে যদি এইদিকে নিয়ে যাই, তাহলে এখানে থেকে 4 বি, এখানে কত হচ্ছে 10 10 100 আর 4 গুণ করলে তো 400, এটা ইকুয়েশন করলে 400 আছে মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 48 গুণন 4। ঠিক আছে, এরপর আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করে দেব। উভয় পক্ষে যদি বর্গ করি, তাহলে এখানে হবে বি স্কোয়ার ইন্টু 400 মাইনাস বি স্কোয়ার, আর এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 48 গুণন 4, তার উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে হবে 36864। ঠিক আছে, 36864। ওকে, এরপর আমরা এখানে যদি গুণ করে দেই তাহলে কত হবে 400 বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস 36864। এখানে আমরা একটা দ্বিঘাত সমীকরণ বানিয়ে ফেললাম। তো দ্বিঘাত সমীকরণ, তো আমরা সবচেয়ে বড় পাওয়ারটার সামনে মাইনাস আছে, সেটা আমাকে প্লাস করতে চাই, তাহলে মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলেই হয়ে যাবে। মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, আর এদিকে মাইনাস দিয়ে শূন্যকে তো গুণ করলে শূন্যই থাকবে। ওকে, তো এখন আমরা এখানে দেখো, এখানে মিডিল টার্ম নিয়ম হবে, তার কারণ এখানে পাওয়ারগুলো সমান্তর ধারায় আছে। 4 2, এখানে কত 0, অর্থাৎ 2 2 করে কমছে। ঠিক আছে, তো চলকের পাওয়ারগুলো সমান্তর ধারায় থাকলে সেখানে তোমার মিডিল টার্ম অ্যানালাইসিস করা যায়। তো এটাকে যদি আমরা দুইটা সংখ্যায় ভেঙে যদি এটা করি, তাহলে মূলত এটা তোমরা ক্যালকুলেটরে ক্রস অ্যান্ড চেক করবা। এটা মূলত হয় 144 বি স্কোয়ার মাইনাস 256 বি স্কোয়ার, মানে 144 আর 256 গুণ করলে এটা হবে। ঠিক আছে, আর দুইটা যোগ করলে হবে 400। ঠিক আছে, 144 গুণন 256। ওকে, ঠিক আছে, এরপর যদি আমরা
এরপর এই নিয়মগুলো তোমরা সবাই জানো। বি স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে হবে বি স্কোয়ার মাইনাস 144 মাইনাস এখানে কমন যাবে কত 256 কমন যাবে। 256 কমন নিলে এখানে বি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আর এখানে 144 থাকবে। ওকে, তো এখানে হবে কি বি স্কোয়ার মাইনাস 144 ইন্টু বি স্কোয়ার মাইনাস 256 ইজ ইকুয়াল টু 0। তো এই অঙ্ক যদি আমরা করি তাহলে এখন থেকে আমরা লিখতে পারি, তাহলে হয় আমরা জানি যে দুইটা সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের মধ্যে যে কোনো একটা সমান শূন্য হবে। তাহলে বি সমান হবে কত √144, অতএব বি সমান 12। তো এইটা লিখি। আচ্ছা, এরপর হচ্ছে কত অথবা, যে কোনো একটা যেহেতু শূন্য হইতে পারে তার মানে কি এটাও শূন্য হওয়ার পসিবল, যে কোনো একটা শূন্য হইতে পারে। তাহলে বি স্কোয়ার সমান কত 256, তাহলে বি সমান এটার উপর রুট করলে 16-র উপর রুট করলে এটা হবে। ঠিক আছে, এখন একটা জিনিস প্লাস মাইনাস দুইটাই হইতে পারে, তাই না? আমরা জানি যে রুট করলে প্লাস মাইনাস দুইটা হয়, কিন্তু সাধারণত এই ধরনের অঙ্ক এগুলো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো কখনো ঋণাত্মক হইতে পারে না, এই জন্য আমরা শুধুমাত্র কি পজিটিভ মানটাই নিয়েছি, নেগেটিভ মানটা আমরা নেইনি। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের অঙ্ক। এটা খুব কঠিন কোনো অঙ্ক না, এটা খুব ইজি একটা অঙ্ক, বুঝতে পারছো? তো এর পরের অঙ্ক যদি আমরা যাই তাহলে আমরা পরের অঙ্কটাতে দেখি যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, সৃজনশীলে আসার মতো অঙ্ক। এবং বলছে যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তায় 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। ভালো কথা, ওই দুইজন লোক নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে একটা জায়গা থেকে ওই দুইটা রাস্তা যেখানে মিট করছে, দুই রাস্তার পয়েন্ট থেকে একজন 7 কিলোমিটার/আওয়ার বেগে আর একজন 5 কিলোমিটার/আওয়ার বেগে দুই দিকে যাওয়া শুরু করছে। 4 ঘন্টা পর তাদের ডিস্টেন্স কত হবে? ওকে, তাহলে আমরা ধরে নেই যে একজন কি করছে, এইটা হচ্ছে রাস্তার মোড়, এই রাস্তার মোড়টা হচ্ছে কি এ, এখান থেকে একটা রাস্তা এই দিকে বের হয়ে গেছে। ঠিক আছে, একটা রাস্তা এই দিকে গেছে আর একটা রাস্তা এই দিকে গেছে। তো দুই রাস্তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 135 ডিগ্রি। ঠিক আছে, তো যে এই দিকে গেছে তার বেগ মনে করো 5 কিলোমিটার/আওয়ার, আর যে এই দিকে গেছে তার বেগ হচ্ছে 7 কিলোমিটার/আওয়ার। তো আমাদের বের করতে বলছে 4 ঘন্টা পর ডিস্টেন্স কত। যেহেতু তারা এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে তাহলে 4 ঘন্টা পর এই ব্যক্তি কত দূরে যাবে। তাহলে 4 ঘন্টা পর এই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব মনে করো এস সমান কত হয় ভিটি, অর্থাৎ 5 × 4 সমান হচ্ছে কত 20 কিলোমিটার। তাহলে মনে করি যে এই এ যে আছে সে 4 ঘন্টা পর কোথায় আসবে, এই পয়েন্টে আসবে, বি পয়েন্টে আসবে, এবং এর ডিস্টেন্সটা কত 20 কিলোমিটার। ঠিক আছে, ওকে। এরপর এই যে ব্যক্তি এই রোড ধরে গেছে সে মনে করো সে তাহলে 4 ঘন্টায় কত যাবে, তাহলে 4 × 7 সমান 28 কিলোমিটার যাবে। তাহলে সে মনে করো এই পয়েন্টে আসছে, 4 ঘন্টা পর সে সি পয়েন্টে আসছে। কোন পয়েন্টে আসছে? সি পয়েন্টে আসছে, এবং এই সি পয়েন্টের এই ডিস্টেন্সটা কত হচ্ছে 28 কিলোমিটার। তাহলে ওরা বের করতে বলছে তাহলে এই দুইজনের সরাসরি ডিস্টেন্স কত, অর্থাৎ এ আর বি এর মধ্যবর্তী যে প্রকৃত ডিস্টেন্স সেটা কত হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করি, এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, এই ছবিটা অবশ্যই তোমাদের বুঝতে হবে। তাহলে এই ছবিটার বর্ণনা আগে দিই এখানে, যে মনে করি 4 ঘন্টা পর এ বিন্দু হতে প্রথম ব্যক্তি এ বি সমান 20 কিলোমিটার ও দ্বিতীয় ব্যক্তি এসি সমান 28 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, আমি খুব শর্ট করলাম, এটা অতিক্রম করবে। তাদের সরাসরি দূরত্ব তাহলে 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্বটা কত হবে, তাহলে সরাসরি দূরত্বটা হবে বিসি। এই বিসিটা আমরা কি করব, বের করব। ঠিক আছে, এই বিসি ডিস্টেন্সটা আমরা বের করব। ওকে, তো
এই বিসি ডিসটেন্সটা যদি আমরা বের করতে চাই, তো এইখানে আমরা যেটা করতে পারি, তো এই লেখাটা তোমরা কি করবা, লিখবা। কিন্তু আমি এই লেখাটাকে একটুখানি মুছে দিচ্ছি, ঠিক আছে? এই লেখাটা তোমরা লিখবা, ঠিক আছে? তোমরা তো এটা দেখে নিছো, আমি মুছে দিলাম আমার সুবিধার্থে। আচ্ছা, এরপর দেখো, এখন এই হিসাবটা আমরা কিভাবে করব। এই হিসাবটা করার জন্য আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এটাকে এই দিকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে? আর এখান থেকে একটা লম্ব টানলাম, যাতে করে এখানে আমাদের একটা কি করে, সমকোণী ত্রিভুজ ফর্ম করে, ঠিক আছে? তো এটা সমকোণী ত্রিভুজ হইলো, এটা মনে করি আমরা ডি দেই। তাহলে এখান থেকে আমরা ধরে নেই এ ডি সমান কি এক্স। এ ডি সমান হচ্ছে এক্স, আর ডিসি, ডিসি সমান হচ্ছে এইচ, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে অতএব বিডি, অতএব বিডি সমান কত হবে, 20 প্লাস এক্স, তাই কিনা? বিডি সমান হবে 20 প্লাস এক্স। ওকে, এখন এই যে সমকোণী ত্রিভুজ এ ডি এ এই সি ডি বি সমকোণী ত্রিভুজ হতে বিসিডি লিখি, বিসিডি সমকোণী ত্রিভুজে বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ওকে, তো সিডি স্কয়ার মানে কি, এইচ স্কয়ার প্লাস 20 প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কি বিসি, বিসি এর মান। তাহলে বিসি এর মান হচ্ছে কোনটা, এইটা। ওকে, এখন এই মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের দরকার কি, মূলত এইচ এবং এক্স এর মান। এইচ এবং এক্স এর মান যদি আমরা বের করতে পারি, তাহলেই মূলত আমরা কি করতে পারবো, এই বিসির মানটা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে কি, এইচ এবং এই এক্স এর মান বের করা। ওকে, তোমরা ভালো করে খেয়াল করে দেখবা যে এইখানে একটা ছোট্ট ত্রিভুজ তৈরি হয়েছে, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মানটা আমাদের জানা। অতিভুজ কত, এটা কিন্তু 28 কিলোমিটার, ঠিক আছে? এটা কত, 28 কিলোমিটার। আর এই সমকোণী ত্রিভুজের যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা আমরা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে বলো দেখি এখানে, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? এই অ্যাঙ্গেলটা দেখো, এখানে 135 ডিগ্রি এই দিকেরটা, তাহলে এই দিকেরটা কত হবে, 45 ডিগ্রি হবে। এই থিটা সমান কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। তার মানে এই যে এ সি ডি সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ সি ডি সমকোণীতে থিটা সমান 45 ডিগ্রি, আর অতিভুজ সমান দেওয়া আছে কত, অতিভুজ এসি সমান দেওয়া আছে 28 কিলোমিটার, ঠিক আছে? আর থিটা সমান দেওয়া আছে কত, 45 ডিগ্রি। তাহলে আমাদের দরকার কি, লম্ব দরকার আর ভূমি এক্স দরকার। তাহলে আমরা জানি ভূমি সমান কি, অতিভুজ ইন্টু সাইন থিটা, ঠিক আছে? তাহলে সুতরাং এইচ ইজ ইকুয়াল টু এসি সাইন 45। এটা আমি একটুখানি তোমাদেরকে দেখাই, যে আমরা জানি সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব সমান কি, আর গুণ যদি আমরা করি, লম্ব সমান কি হবে, অতিভুজ ইন্টু সাইন থিটা, অতিভুজ গুণন সাইন থিটা, ঠিক আছে? এই যে সূত্র আছে, এই সূত্র দিয়ে তোমরা কি করতে পারবে, এটা করতে পারবে। অতএব তাহলে এসির মান কত, 28 সাইন 45 এর মান কত আমরা জানি, সাইন 45 এর মান আছে 1/√2, 1/√2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে মূলত এইচ ইজ ইকুয়াল টু 14√2 হবে, ঠিক আছে? 14 দুগুণে 28, আর √2 আর 2 কাটলে শুধুমাত্র √2 থাকবে, ঠিক আছে? এটা হয়তো তোমরা না বুঝতে পারো, এটাকে আমি যদি তোমাদেরকে একটুখানি বোঝানোর চেষ্টা করি, তাহলে 14 দুগুণে 28, তাই না, গুণন 1 আচ্ছা এখানে নিচেই দেয় √2। ওকে, এবার দেখো 2 কে যদি √2 দিয়ে ভাগ দেয়, তাহলে √2 পাওয়া যায়, ঠিক আছে? আবার ভূমি এক্স সমান কি হবে, অতিভুজ কস থিটা, অতিভুজ কি কস থিটা। তাহলে এসি সমান কত, 28 কস 45 ডিগ্রি মানেও কি √2।
তো এর মানও সেম হবে, অর্থাৎ দুইটার মানে আমরা জানি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হইলে ভূমি এবং লম্ব কি হয়, সমান হয়। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই বিসির মান মানে এই মানটা জাস্ট ইনপুট দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের। অতএব বিসি ইজ ইকুয়াল টু, আমরা চাইলে কি করতে পারি, এটাকে 1 নং সমীকরণ লিখতে পারি, 1 নং হতে পাই লিখতে পারি, 1 নং হতে পাই। আবার তোমরা ওই জিনিসটা আমি বোঝানোর জন্য প্রথমে লিখছি, তোমরা চাইলে এই ফুল জিনিসটা প্রথমে না লিখে কি শেষে লিখতে পারো, ঠিক আছে। ইটস আপ টু ইউ। তাহলে রুট ওভার কত হবে, এইচ স্কোয়ার মানে 14 √2 এর উপর স্কোয়ার প্লাস 20 প্লাস 14 √2 তার উপর হোল স্কোয়ার, ঠিক আছে। এখন এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলেই তোমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা যদি করি 14 √2 এর উপর স্কোয়ার যদি দেই আমরা, ঠিক আছে। তাহলে এইখানে যদি আমরা এটা 14 √2 এর উপর স্কোয়ার করলে 392 হবে, আর এখানে 20 প্লাস 14 √2 যদি করি তার উপর যদি আমরা স্কোয়ার দেই তাহলে এখানে হবে 58, অর্থাৎ 1583.96, ঠিক আছে 96। এবার এই দুইটাকে যোগ করে আমরা সরাসরি কি করে ফেলি, স্কোয়ার করি, রুট করে ফেলি, তাহলে প্লাস হচ্ছে কত 392, তারপর রুট ওভার অ্যান্সার। তাহলে এখানে 44.45, তাহলে বিসির মান হচ্ছে 44.45 কিলোমিটার, অর্থাৎ তাদের মধ্যে সরাসরি ডিস্টেন্স হবে কত 44.45 কিলোমিটার। এখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে এই জিনিসটা পাবা, ঠিক আছে। সেটা হচ্ছে কি, এটা যদি আলফা হয় 335 ডিগ্রি, এইটা মনে করো পি, এটা কিউ, মানে পি এর মান কত ছিল 20 ছিল, আর এটা কত ছিল 28 ছিল, আর এটা 135। এখন এই ধরনের ডিস্টেন্স যদি তোমরা বের করতে চাও সরাসরি, যদি এই ডিস্টেন্সটা দুইটা বাহু আছে আর দুই বাহুর মধ্যবর্তী ডিস্টেন্স দেওয়া আছে, আমরা 3 নম্বর বাহুটা বের করতে চাই, তো সেটার জন্য সরাসরি একটা সূত্র আছে। সেই 3 নম্বর বাহুটা যদি আর হয়, এটা ভেক্টরে তোমরা পারবা ইন্টারমিডিয়েটে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq cos আলফা, মাইনাস 2pq cos, এটা থিটা বা আলফা যদি হয়, এটা যদি আলফা সমান ধরি আমরা, আলফা সমান 135 বা থিটা সমান ধরলেও সমস্যা নেই, যেটাই হোক না কেন আলফা। তাহলে এখানে যদি তুমি সরাসরি বসা দাও দেখবা 44.45 পাবা এই ডিস্টেন্সটার মান। এটা শর্টকাটের জন্য সরাসরি সূত্র, ঠিক আছে। এরকম যে কোনো ত্রিভুজের যদি দুইটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, এইরকম যে কোনো ত্রিভুজের মধ্যবর্তী দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে এবং ত্রিভুজ দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে তৃতীয় বাহুটা তোমরা ঠিক এইভাবে কি করতে পারবা, বের করতে পারবা। তৃতীয় বাহুর দৈর্ঘ্য সরাসরি এই সূত্র থেকে বের করতে পারবা। এখন এই সূত্র কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এগুলো কিচ্ছু আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি না, কারণ এখানে প্রমাণ দেখানো এই অধ্যায়ের টপিক্সের মধ্যে এটা নাই, ঠিক আছে। এগুলো ইন্টারমিডিয়েটে শিখতে পারবা তোমরা। আর যদি মনে হয় কারো যদি অতি কৌতূহল থাকে তোমরা সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। ওকে, এর পরের অঙ্ক আমরা দেখি। বলছে যে 9 নম্বর অঙ্ক কি আছে এখানে, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ, কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ, সমবাহু ত্রিভুজ মানে সবকটা বাহুই সমান, অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্ব, তিনটি কি, এর তিনটি বাহুর উপর হবে, ঠিক আছে। তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তাহলে বিষয়টাকে যদি আমরা একে বোঝার চেষ্টা করি, 6, 7, 8 সেন্টিমিটার, একটা সমবাহু ত্রিভুজ, ডেফিনেটলি সেটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ওকে, সমবাহু ত্রিভুজ মানে যার সব কটা বাহুই সমান। আমরা একটা সমবাহু ত্রিভুজ আগে আঁকার চেষ্টা করি, এটা মোটামুটি সমবাহু ত্রিভুজ হয়েছে। তো প্রত্যেকটা বাহুই সমান, এটা মনে করো এ বি সি। আমরা সাধারণত বাহুগুলোর নামকরণ করি তোমাদের ইয়ার মাধ্যমে, কৌণিক বিন্দুর বিপরীত বাহুকে ওই কৌণিক বিন্দুর নাম ছোট হাতের নাম দিয়ে করা হয় সাধারণত। এটা এ,
এটা কৌণিক বিন্দু বি, তাহলে এর বিপরীত বাহুটার নাম ছোট হাতের বি। এই কৌণিক বিন্দুটা হচ্ছে সি, তাহলে এর বিপরীত বাহুর নাম হচ্ছে ছোট হাতের সি। জেনারেলি এভাবে নামকরণ করা হয়, বাট এটা ম্যান্ডেটরি না। এরপর বলছে যে এখান থেকে একটা র্যান্ডম বিন্দু, এখান থেকে একটা কি, এখান থেকে একটা র্যান্ডম যে কোনো জায়গায় একটা বিন্দু নিলাম আমরা, সেই বিন্দুটার নাম দিলাম ও। এই বিন্দু থেকে প্রত্যেকটা বাহুর উপর অঙ্কিত লম্ব, ঠিক আছে, প্রত্যেকটা বাহুর উপর লম্ব আঁকা হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা বাহুর উপর এখানে লম্ব আঁকা হইলো। তাহলে প্রত্যেকটা বাহুর উপর যদি আমরা এখানে এই যে লম্বগুলো আঁকলাম, তো বলছে যে এই লম্বগুলোর দৈর্ঘ্য তাদের দেওয়া আছে, ঠিক আছে। দৈর্ঘ্য, এটা প্রথমটার দৈর্ঘ্য যেটা ছোট, এটা ধরে নেই আমরা 6 মিটার, 6 সেন্টিমিটার। এটা হচ্ছে কত, 7 সেন্টিমিটার। আর এটা হচ্ছে কত, 8 সেন্টিমিটার। আর মধ্যবিন্দুটা ও, ঠিক আছে। এই পর্যন্ত কি তোমরা বুঝছো? তাহলে এখানে বিন্দুটা কিন্তু ফিক্সড না, এই ত্রিভুজটার অভ্যন্তরে যে কোনো একটা র্যান্ডম বিন্দু। এই র্যান্ডম বিন্দু থেকে প্রত্যেকটা বাহুর উপর আমরা কি করছি, একটা করে লম্ব এঁকেছি, এবং সেই লম্বগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 6, 7 এবং 8 সেন্টিমিটার। এবং বাহু তিনটির দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা যদি এই বাহুর ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, অর্থাৎ এ, অর্থাৎ যদি আমরা কি বের করতে পারি, এই এ বি, ও সরি, আসলে প্রত্যেকটা বাহুই তো এখানে সমান, এ বি সি কেন লিখতেছি আমি, প্রত্যেকটা বাহুই তো সমান, এই বাহুও এ, এই বাহুও এ, এই বাহুও এ, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য আমরা বের করব, এটাই হচ্ছে আমাদের টাস্ক। ওকে, আর বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারি, তাহলে সেখান থেকে আমরা কি করতে পারবো, ক্ষেত্রফলটাও বের করতে পারবো। তখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4a²। তাহলে এখানে আমাদের মেইন টার্গেটটা এখন হচ্ছে কি, এই এটাকে বের করা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ। ওকে, দেখো এখানে এখন এই অঙ্কটা করার জন্য আমাদের উদ্দেশ্য এ যেহেতু বের করা, এখন এই ত্রিভুজটাতে দেখো তোমরা, আমরা যদি একটুখানি তোমাদের জন্য আলাদা কালার নিয়ে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে ইট উইল বি গুড। তাহলে লাল কালার নিলাম আমরা, ঠিক আছে। তো এইখানে দেখো, আমরা যদি এই ওটা বারবার ঝামেলা করতেছে, ওটাকে সরাই তো ফেলি আগে, ঠিক আছে। আমরা যদি এইটাকে অ্যাড করে দেই, এটা কত, এখানে যদি আমরা অ্যাড করি আর এইখানে যদি অ্যাড করি, তাহলে এইখানে একটা ত্রিভুজ তৈরি হইলো, তাই না। এই যে ত্রিভুজ তৈরি হইলো বিওসি, এটা ও ধরি নাই, তাহলে বিওসি ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ বিওসি এর কি ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল কত হবে বলো দেখি। ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল আমরা জানি, এর ভূমি কোনটা, এটা এ হচ্ছে ভূমি, আর হাইট কত, এ তো লম্ব, তাই না, লম্ব আঁকা হয়েছিল, তো লম্ব হচ্ছে 8, তাহলে ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু 8 ইন্টু এ, হাফ ইন্টু 8 ইন্টু এ, ঠিক আছে, তাহলে হাফ ইন্টু 8 ইন্টু এ। ওকে, তাহলে এটা হচ্ছে কত, 4a। ওকে, ভালো কথা। এরপর তোমরা দেখো, এরপর যদি তোমাদেরকে আমি অন্য একটা ত্রিভুজের কথা বলি, এই ত্রিভুজটার কথা যদি বলি, এবার যদি এটাকে আমি যোগ করে দিই, এখানে এটাকে যোগ করলাম আর এটাকে যোগ করলাম, ঠিক আছে, এই দুইটা যোগ করে এবার এটা যোগ করলাম, তাহলে এটা একটা নতুন ত্রিভুজ তৈরি হলো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো তো, এই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি, তাহলে এ ও বি এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু এর ভূমি কোনটা এ, আর এর হাইট কোনটা, এটা হাইট ডেফিনেটলি 6, তাহলে এটা সমান হবে কত, 2a। ঠিক আছে, ওকে, ইটস গুড। এরপর বাকি থাকলো কোন ত্রিভুজটা, এই ত্রিভুজটাই বাকি থাকলো, ঠিক আছে, এই ত্রিভুজটা নিলাম আমি, ঠিক আছে। আর কোনটা ত্রিভুজ, এই যে এটা। ওকে, এই দুইটা ত্রিভুজ যদি আমরা নেই, এরপর থাকলো কি এ ও সি ত্রিভুজ, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল কত হবে বলতো, হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা, ভূমি এ, আর উচ্চতা কোনটা 7, উচ্চতা আছে 7, তাহলে সমান আছে 3.5
এ। ওকে, ভালো কথা। তাহলে দেখো এই যে তিনটা ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজ মিলেই কিন্তু আমাদের কি, এই তিনটা ত্রিভুজ মিলেই কিন্তু সম্পূর্ণ ত্রিভুজটা, তাই না? এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে ও। তাহলে এই তিনটা ত্রিভুজের যোগফল মিলেই কিন্তু কি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখতে পারবো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, ত্রিভুজ বিওসি এবিসি এবং এওসি। ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ এওসি প্লাস ত্রিভুজ এও বি এর ক্ষেত্রফল। ঠিক আছে, যাই হোক ওটা আমি লিখলাম না। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এবিসি একটা সমবাহু ত্রিভুজ কিনা? ত্রিভুজ এবিসি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি এর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে √3/4 এ স্কোয়ার, এটা আমরা জানি। আর ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল আমরা পাইলাম 4a, এটা ক্ষেত্রফল পাইলাম 3a, আর একটার ক্ষেত্রফল পাইলাম 3.5a। ওকে, তাহলে √3/4 এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে এখানে দেখো দেখি, 4 3 7 আর 10 10.5a, কত হইলো? 10.5a হইলো। বুঝতে পারছো বিষয়টা? তো এখন আমাদের যেটা করতে পারি, এখানে এ স্কোয়ার আর এ কেটে দিতে পারি আমরা। তাহলে আমাদের এখানে এ সমান কি হবে, উপরে হবে 10.5 ইন্টু 4 আর নিচে হবে কত, √3। ঠিক আছে, অতএব এ ইজ ইকুয়াল টু হবে 24 এখানে এ এর মানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে কত, 10.5 গুণন 4 ভাগ √3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 14√3। এইটাকে যদি আমরা দশমিকে বানাই তাহলে 24.25, তো দরকার নেই, আমরা এটাই রাখি দিই। তাহলে এটা হচ্ছে এ এর মান। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। ওকে, আমরা বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। কত হলো আমাদের বাহুর দৈর্ঘ্য? তো বাহুর দৈর্ঘ্য হলো এটা। ওকে, অতএব ক্ষেত্রফল, এখন আমরা কি করব, এটা ক্ষেত্রফল ইজিলি বের করতে পারবো। তার ক্ষেত্রফলটা কত হবে? ডেফিনেটলি ক্ষেত্রফলটা হবে √3/4 ইন্টু 14 √3 এর উপর স্কোয়ার। ওকে, এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই। অ্যান্সারের উপর যদি আমরা স্কোয়ার দেই, অ্যান্সারের উপর 2 দিলাম। ঠিক আছে, অ্যান্সারের উপর স্কোয়ার গুণন √3/4। তাহলে এখানে আছে 254.66 স্কোয়ার বর্গ সেন্টিমিটার ছিল না কি ছিল দেখি, সেন্টিমিটার ছিল, তাহলে বর্গ সেন্টিমিটার হবে। অ্যান্সারটা হবে কি cm স্কোয়ার। ওকে, তাহলে এই ছিল আমাদের অঙ্ক। তাহলে এখানে সুন্দর একটা কনসেপ্ট তোমাদেরকে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ত্রিভুজের উপর কি দেওয়া ছিল, লম্ব দৈর্ঘ্য দেওয়া ছিল। এটা লম্ব দেওয়া ছিল, ঠিক আছে, এই লম্বের দৈর্ঘ্য দেওয়া ছিল, এই লম্বের দৈর্ঘ্য দেওয়া ছিল। তো ঠিক আছে, প্রত্যেকটা লম্বের দৈর্ঘ্য এখানে দেওয়া ছিল। ঠিক আছে, প্রত্যেকটা লম্বের দৈর্ঘ্য দেওয়া ছিল, সেখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি এই ত্রিভুজের ক্ষেত্রফল, তারপর কি এই ত্রিভুজের ক্ষেত্রফল, তারপর হচ্ছে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে পুরোটার সাথে ইকুয়াল করছি, করে আমরা ওখান থেকে এ এর মান বের করছি। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। এবার আমরা যদি পরের অঙ্কে চলে যাই, পরের অঙ্কে আছে একটি, এখানে সৃজনশীল অঙ্ক। একটি সমকোণী ত্রিভুজের লম্বটা হচ্ছে ভূমির এত অংশ। ঠিক আছে, লম্বটা ভূমির এত অংশ। তাহলে আমরা যার সাথে র থাকবে আগে তার মানটা ধরে নেব। অর্থাৎ ভূমির মান যদি এ হয় বা বি হয়, তাহলে লম্ব এইচ সমান হবে কত, বি ইন্টু 11/12। এইভাবে হচ্ছে নিয়ম। অর্থাৎ যার সাথে র থাকবে তার মানটা ধরে নেব, আর ওর মানের সাথে আমরা যে অনুপাতটা দেওয়া আছে সেটা গুণ করলেই অপরটার মান পেয়ে যাবো। এটা একটা কমন কৌশল। ও তার থেকে আবার 6 কম, তাহলে ওটাকে বিয়োগ করতে হবে। আর অতিভুজ হচ্ছে ভূমির এত অংশ থেকে
3 সেন্টিমিটার কম। তাহলে দুইটা ক্ষেত্রেই কিন্তু ভূমির সাথে র আছে, তার মানে ভূমির সাথে দুইজনই সম্পর্কিত। ডেফিনেটলি ভূমির মানটা আগে আমরা ধরে নেব। তাহলে ভূমির মান ওরা বলেই দিছে, ভূমির মান কত, এক্স হওয়া লাগবে। আমি এটা এখানেই করাই। তাহলে ভূমির মান এক্স হলে লম্ব সমান কত হবে? তাহলে লম্ব সমান হবে লম্বকে যদি আমরা এইচ দ্বারা প্রকাশ করি, লম্ব এইচ সমান হবে যার সাথে র আছে তার সাথে ভূমির মানটা গুণ হবে, ঠিক আছে? তাহলে 11x ডিভাইডেড বাই 12, তার সাথে সেখান থেকে আবার 6 কম এটা। আর অতিভুজের মান যদি আমরা কি ধরি, এ ধরি, অতিভুজের মান এ যদি ধরি তাহলে সেটা হচ্ছে কি 4/3, তাহলে 4x ডিভাইডেড বাই 3, ঠিক আছে? তাহলে যার সাথে র আছে তার সাথে ওই মানটা গুণ হয়ে যাবে, ঠিক আছে? ভূমির মান এক্স, তার সাথে এইটা গুণ হয়ে যাবে, তার থেকে আবার কত, 3 সেন্টিমিটার কম, অর্থাৎ -3। তাহলে এটাই মূলত কি কয়ের অ্যান্সার, ঠিক আছে? এটাই কয়ের অ্যান্সার। এবার খতে দেখো, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো এরপর নির্ণয় করতে বলছে ভূমির দৈর্ঘ্য, তাহলে ভূমিটা কত হবে, ঠিক আছে? তো আমরা যদি এটা করার জন্য এখানে আসি, তাহলে এখানে কি দেওয়া ছিল, আমরা ছবি যদি আঁকি, ছবি আঁকতেও পারি, নাও আঁকতে পারি, ইটস নট ম্যান্ডাটরি। তাহলে ভূমির দৈর্ঘ্যটা কত দেওয়া ছিল, কি হলো, এটা হচ্ছে না কেন? তো দেখো এখানে আমরা এই কালারটা নেই একটু, ঠিক আছে? দেখো একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? ভূমি মনে করো এক্স, আর অতিভুজ দেওয়া ছিল কত, 4x, এটা -3, আর এটা ছিল 11x ডিভাইডেড বাই 12 মাইনাস, এটাই খুব সম্ভবত লম্বটাই ছোট ছিল এদের, এটা দেখে মনে হইতেছে লম্বটাই ছোট, তারপরও একটু বড় হোক সমস্যা নেই এটা। তাহলে এটা ঠিক আছে, তাহলে এক্স, এটা হচ্ছে হাইট, আর এটা হচ্ছে কি অতিভুজ এ, বড় হতে ছোট হতে সব মিক্স হয়ে গেল, হোক সমস্যা নেই। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু ওটা সমকোণী ত্রিভুজই বলছে, তো ভূমির দৈর্ঘ্য বের করতে বলবে, এক্স এর মান বের করতে বলছে। তো আমরা এখানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই, পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাবো, এটা এই দুইটার উপর স্কয়ার করে যোগ করলে এর উপর সমান হবে, ঠিক আছে? তাহলে 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6 হোল স্কয়ার প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3 তারপর স্কয়ার, ঠিক আছে? -3 তারপর স্কয়ার, ওকে? 11x মাইনাস 4x মাইনাস 3। তো এই পিথাগোরাসের সূত্র, এটাকে যদি এখন আমরা সলভ করি, এখানে x ছাড়া আর কোনো আননোন নেই, তো এটাকে সলভ করলে মেইনলি আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এটাকে সলভ করাটা একটুখানি কষ্টকরই হবে। তো এটাকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমরা যদি ইজি একটা ওয়ে বের করতে চাই, সেটা হচ্ছে আমরা মনে করো আগে এটা দশমিক মান বের করে নেই, তাহলে আমাদের জন্য এটা ইজি হবে। তাহলে 11 ডিভাইডেড বাই 12, ঠিক আছে? 11 ডিভাইডেড বাই 12 মানে হচ্ছে 0.92, 0.92x মাইনাস 6 হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা 4/3 দিলে 1.33 হবে, ঠিক আছে? 1.33x মাইনাস 3 তার উপর স্কয়ার, এইভাবে যদি করি তাহলে আমাদের জন্য এটা ইজি হবে। ওকে, কিভাবে ইজি হবে দেখো, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে a স্কয়ার, তাহলে 0.92x a স্কয়ার মাইনাস 2 ইন্টু 0. গুণ চিহ্ন দিই, 92x ইন্টু 6 প্লাস 6 এর উপর স্কয়ার প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 1.3x, এটা x স্কয়ার মাইনাস 2 ইন্টু 1.33x ইন্টু 3 প্লাস 3 স্কয়ার, ঠিক আছে? তো এই সূত্রগুলো আমরা এখানে বসিয়ে দিলাম, দশমিক নিলাম, এই জন্য আমাদের এটা ইজি করার জন্য এটা করলাম। তাহলে 0.92 উপর যদি আমরা স্কয়ার দিই, তাহলে এটা হচ্ছে কত,
0.8486 0.8464 এক্স স্কোয়ার মাইনাস এখানে হবে কত 6 দুগুণে 12 12 গুণন 0.92 এটা হচ্ছে 11.04 এক্স প্লাস 6 6 36 প্লাস কত এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে কত হচ্ছে দেখো 1.33 এর উপর যদি আমরা স্কোয়ার দেই 1.33 এর উপর স্কোয়ার দিলে 1.7689 এক্স স্কোয়ার আমরা 77 এক্স স্কোয়ার দেই তাহলে আমাদের জন্য এটা ইজি হবে 1.77 এক্স স্কোয়ার মাইনাস এটা কত 3 দুগুণে 6 ইন্টু 1.33 যদি দেই তাহলে এটা হচ্ছে 7.98 এক্স ওকে আর প্লাস 3 তিরিকা 9 এখন এগুলোকে যদি আমরা সবগুলোকেই একদিকে নিয়ে আসি এক্স স্কোয়ার গুলোকে সব এক জায়গায় করি ঠিক আছে তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে এইটা আর এটা যোগ করলে কত হবে 1.8464 এক্স স্কোয়ার আর এইটাকে এইদিকে নিয়ে এসে মাইনাস করলাম মাইনাস 1.77 এক্স স্কোয়ার এরপর এক্স গুলোকে একসাথে করি তাহলে এখানে আছে মাইনাস 11.04 এক্স আর এখানে এটা মাইনাস আছে এইদিকে এসে হয়ে যাবে কি প্লাস 7.98 এক্স ঠিক আছে আর এখানে পূর্ণ সংখ্যা আছে প্লাস 36 আর এখানে মাইনাস 9 হবে 9 এদিকে এসে মাইনাস হবে ওকে আচ্ছা এরপর যদি আমরা ফার্দার অঙ্কটা আগাই তাহলে আমাদের কি হবে তো এটা থেকে যদি আমরা 1.84 থেকে যদি আমরা 1.77 বিয়োগ করি তাহলে হয় এটা হচ্ছে আমাদের 0.0764 এক্স স্কোয়ার ঠিক আছে এটা হবে এক্স স্কোয়ার কি হচ্ছে এগুলো 2 লিখি ওকে আর এখানে এটা থেকে যদি এটা আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে কত 11.04 মাইনাস 7.9898 তাহলে এটা হচ্ছে আমাদের 0.06 এক্স আর 36 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে সেটা হচ্ছে কত 25 কি 27 ঠিক আছে ইজ ইকুয়াল টু 0 ওকে তাহলে এখন এটাকে তোমরা কিভাবে সলভ করবা এটাকে সলভ করার একটাই ওয়ে সেটা হচ্ছে x সমান আমরা জানি কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ তো এটা লেখার জন্য আমরা কি করব তো আমরা লিখব ধরি এখানে a is equal to 0.764 b is equal to minus 3.06 আর c is equal to minus 27 ঠিক আছে c is equal to minus 27 এই জিনিসটাকে ধরে নিয়ে আমরা কি করব কি হলো তো এইটাকে ধরে নিয়ে আমরা ক্যালকুলেশনটা করব ঠিক আছে তো এই ক্যালকুলেশন এখন আমরা এখানে মানগুলো যদি ইনপুট দিয়ে দেই দেখো এখানে কি হচ্ছে মানগুলো ইনপুট দিলে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস 3.06 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ মাইনাস 3.06 তারপর স্কোয়ার মাইনাস 4ac তাহলে 4 এর মান কত এটা 4 into 0.0764 আর c এর মান হচ্ছে কত মাইনাস 27 আর টুয়াইস এ আর a এর মান হচ্ছে 0.0764 ওকে তাহলে এটাকে যদি আমরা এবার ক্যালকুলেশন করি তাহলে 3.06 প্লাস মাইনাস এই মানটা আমরা কি করব একবারই বের করব ঠিক আছে
তো আমি একেবারে ক্যালকুলেটর টিপে মানটা বের করে দেবো তোমাদের জন্য, তোমরা এটা নিজে নিজে করো। তাহলে এটা তোমাদের আসতেছে, তার উপর রুট করি, তো এটা আসতেছে 4.2 প্লাস মাইনাস 4.2। এখানে দেখো এখানেও মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, আর এই মাইনাস আর এই মাইনাস মিলেও প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর এইখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 গুণন 0.0764, তাহলে এটা হচ্ছে আমাদের 0.1528, ঠিক আছে। তো একবার আমরা প্লাস নিয়ে একবার আমরা মাইনাস নিয়ে হিসাব করবো, তাহলে এক্স এর দুইটা মান হবে। তো মাইনাস যদি নেই তাহলে এটা মাইনাস এক্স এর মান ঋণাত্মক আসবে, তো ওটা আমরা নিব না। তো আমরা শুধু প্লাস নিয়ে হিসাব করি, তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু, মাইনাসটা কেন নিচ্ছে না, তার কারণ এখানে এক্স এর মান ঋণাত্মক আসবে, আর যে কোনো জিনিসের দৈর্ঘ্য প্রস্থ কি হয় না, কখনোই ঋণাত্মক হয় না, এই জন্য আমরা ঋণাত্মক মানটা গ্রহণ করব না। তখন ঋণাত্মক নিলে কি হবে, এটা তো বড় আর এটা তো ছোট, তাহলে ঋণাত্মক মানই চলে আসবে। তো আমরা এই জন্য কি করব না, ঋণাত্মক মানটা নিব না। তো তোমরা চাইলে নিতে পারো, লিখে দিতে পারো যে ঋণাত্মক মান অগ্রহণযোগ্য, এবার লিখে দিবা। যদি আমরা মাইনাস নিয়ে হিসাব করি তাহলে, অথবা মাইনাস নিয়ে হিসাব করলাম তারপর মাইনাস আসলো, তো আমি আর করতেছি না, ঠিক আছে। এখন তোমরা কি করো, লেখো যে এই দুইটা যোগ করে তোমার ইয়া দিয়ে ভাগ ভাগ করলেই হচ্ছে। তো এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো তোমাদের কত আসে, ঠিক আছে। তো এটা আসতেছে কত, 47.51 তাহলে 47.51 আসলো এর মান, এক্স এর মান, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের ক্যালকুলেশনটা ভুল হয়েছে, তো এখন আমরা একটু রাইট ভাবে করার চেষ্টা করি। তো দশমিক নিয়ে, হয়তোবা দশমিক নেওয়ার কারণে আসছে, এবার আমরা দশমিক না নিয়ে করি। তো না নিয়ে যদি করি তাহলে আমরা এখানে আগে করি লসাগু করি, তাহলে এখানে হবে 12, তারপর এখানে হবে তোমার 11x মাইনাস 6 বারং 72, ঠিক আছে। 11x মাইনাস 6 বারং 72, তার উপর আমরা কি দেই, স্কোয়ার দেই, প্লাস এক্স স্কোয়ার। আর এখানে যদি আমরা হিসাব করি লসাগু করি বিয়োগ করি, তাহলে এখানে হবে 9, 3 হবে, আর এখানে হবে 4x মাইনাস 3 অল স্কোয়ার, ওকে, সরি 3 না, 3 3 9, ওকে, এখানে হবে কত, 3 3 9। এরপর দেখো আমরা যদি স্কোয়ারটাকে আলাদা করে দেই, তাহলে 12 উপর স্কোয়ার করলে কত হবে, 144, আর এখানে হবে 11x মাইনাস 72, তার উপর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে হবে 9 আর 4x মাইনাস 9 তার উপর স্কোয়ার, ঠিক আছে। তো এরপর যদি আমরা এখানে হিসাব করি আস্তে আস্তে, ঠিক আছে। তো এইখানে দেখো তোমরা, তো আমরা যদি উভয় পক্ষে 144 দ্বারা, আচ্ছা এখানে তার আগে আমরা এখানে সূত্র করে ফেলি। আচ্ছা এখানে যদি এই দুইটা আবার যোগ করে ফেলি, এখানে 144 আর 11x মাইনাস 72 তার উপর স্কোয়ার প্লাস কত হবে, 144x স্কোয়ার হবে, তাই কিনা। আর এখানে দেই আমরা 4x মাইনাস 9 অল স্কোয়ার থাকলো এখানে, আর মাইনাস 9, ওকে। এরপর আমরা যেটা করি, উভয় পক্ষকে 144 দ্বারা গুণ করি, উভয় পক্ষকে 144 দ্বারা গুণ করি, ওকে। এটা তোমরা দেখাইতেও পারো, আবার কি নাও দেখাইতে পারো, ওকে। এটা এই গুণটা তোমরা দেখাইতেও পারে, নাও দেখাইতে পারো। তাহলে এখানে কত হবে বলো দেখি, 11x মাইনাস 72 এক্স স্কোয়ার প্লাস 144 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো 44কে যদি তোমরা 9 দিয়ে ভাগ দাও তাহলে এখানে কত হবে, আমি এটাকে সামনেই লিখতে চাইতেছি, তাহলে 9কে 9 14, আর তাহলে এখানে হচ্ছে কত তোমাদের 16, ভাগ করলে 16 হবে, আর 4x মাইনাস 9 অল স্কোয়ার, ওকে। এবার আমরা কি করব, এখানে স্কোয়ারের সূত্র, a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে 11
তাহলে এল এ স্কোয়ার, ঠিক আছে, এটা কিছুই না, এ স্কোয়ার মাইনাস 2 গুণন 11x ইন্টু 72 প্লাস 72 এর উপর স্কোয়ার প্লাস 144x স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 এখানে থাকলো। আর এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমি একইবারই করতেছি, এখানে 4x এর উপর স্কোয়ার করলে 16x স্কোয়ার হবে, আর 2ab তার 4 দুগুণা 8, 8 লং 72, তাহলে 72x প্লাস 9 নং 81, ঠিক আছে। তো এটা ইজি ছিল তাই মুখে মুখে করে ফেললাম, আর এটা যেহেতু একটু বড় এই জন্য আমরা আলাদা আলাদা করছি। তাহলে এখানে হবে 121x স্কোয়ার মাইনাস এখানে কত হবে দেখো, 11কে তোমরা 2 দিয়ে 22 গুণন 72 করো তাহলে দেখো কত হয়, ঠিক আছে, 22 গুণন 72 1584, ঠিক আছে, 1584x হবে। আর এখানে 72 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 5184, ঠিক আছে, 5184 প্লাস 144x স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 আর 16 যদি গুণ করি আমরা তাহলে হচ্ছে 256x স্কোয়ার মাইনাস 16 আর 72 যদি গুণ করি 1152x, আর এখানে হবে প্লাস 16 আর 81 গুণ, ঠিক আছে, 16 গুণ 81 1296, ঠিক আছে। তো এরপর দেখো, এরপর আমরা কি করব, সবগুলোকে এই মোটামুটি একদিকে নিয়ে আসি দ্বিঘাত সমীকরণ সাজানোর জন্য। তাহলে এখানে আমাদের কত 121 আছে আর এখানে 144, আচ্ছা সব একদিকে নিয়ে আসি আগে। 121x স্কোয়ার প্লাস 144x স্কোয়ার, আর এইটাকে যদি আমি নিয়ে আসি মাইনাস 256x স্কোয়ার, ওকে ভালো কথা। এরপর এক্স গুলোকে একসাথে লিখি, মাইনাস 1584x, আর এইখানে আছে এটা প্লাস কত তাহলে হবে 1152x, আর এখানে থাকে 5148, আর এটা এদিকে এসে হয়ে যাবে মাইনাস 1296 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখানে আমরা যোগ করি, তাহলে যদি আমরা এখানে যোগ করি তাহলে 121 প্লাস 144 মাইনাস 256, তাহলে এখানে হচ্ছে 9, ঠিক আছে, 9x স্কোয়ার হবে। এটা যখন ক্যালকুলেশন করতেছি 9x স্কোয়ার হচ্ছে। এরপর আমরা এটাকে ক্যালকুলেশন করি, ঠিক আছে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো, এইটাকে ক্যালকুলেশন করে আমাদের হইলো কত 9, এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলে কত 1584 মাইনাস 1584 প্লাস 1152, ঠিক আছে, তাহলে মাইনাস 432x। এরপর যদি আমরা এইটাকে ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে 5148 মাইনাস 1296, তাহলে এটা হচ্ছে 3852 0, ঠিক আছে। এখন আমরা এটাকে চেক করি, 432 ভাগ 9, তো প্রত্যেকটাকেই 9 দিয়ে ভাগ করা যায়, আর দেখি 3852কে 9 দিয়ে ভাগ করা যায় কিনা। তো 7 7 3 10 আর 18 যায়, 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে 9 দিয়ে প্রত্যেকটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে x স্কোয়ার মাইনাস 48x প্লাস 3852 ভাগ 9 যদি দেই তাহলে হচ্ছে 428 সমান 0, ওকে। এখন 428 এইটাকে আমরা এখন 428কে এমনভাবে ভাঙবো যেন দুইটা যোগ করে 48 হয়, তাহলে এটা হবে 12, আর এর তোমরা ট্রায়াল অ্যান্ড এরর করবা, তাহলে মূলত 12 আর 36 যদি গুণ করি তাহলে এটা হবে, আর যোগ করলে 48 হবে, ঠিক আছে। এটা তোমরা ট্রায়াল অ্যান্ড এরর করবা। x স্কোয়ার মাইনাস 36x মাইনাস 12x প্লাস 428 ইজ ইকুয়াল টু 0। তো এখানে রাউন্ড ফিগার আসতেছে, আমরা খামোখাওয়াটা দশমিক নিয়েছিলাম, দশমিক নেওয়াটা উচিত ছিল না, তাহলে x কমন নিলে হবে x মাইনাস 36 মাইনাস 12,
মানে একান্ত বাধ্য না হলে তোমরা কোনো অঙ্কেই কি নেবা না, দশমিক নিয়ে আসবা না, এইভাবে পূর্ণ সংখ্যা রেখে হিসাব করার চেষ্টা করবা। তো ওটা একটা ভুল অ্যাটেম্প্ট ছিল, ওই জন্য অ্যান্সারেরও কি আসছে অনেক বেশি ডিফারেন্স আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান কত পেলাম, 36 আর 12। ও এটা কিভাবে দেখাবো, এটা তো বুঝতেই পারছো, দুইটা মান আসবে। যদি x মাইনাস 36 সমান 0 হয় তাহলে x সমান হবে কত, 36, আর ওটা ওইভাবে। তো এটা দেখাইলেও চলবে, না দেখাইলেও চলবে। তাহলে x এর দুইটা মান আসলো, একটা হলো x এর মান 36 আর একটা আসলে x এর মান তোমার কত, 12। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই দুইটা অ্যান্সার আমরা পাইলাম। এরপর আমরা দেখি, এরপর গ নম্বর কি বলছে, যে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার। আমরা তো 12 আর 36 বের করছি, কিন্তু ওরা বলছে 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আগে ত্রিভুজটার পরিসীমা বের করি, আমাদের যে ত্রিভুজটা দেওয়া আছে তার পরিসীমা বের করি। ঠিক আছে, সেই পরিসীমাটা আমরা বের করি, তারপর আমরা অন্য দিকে যাই। তো তো আমাদের গ নম্বর, তাহলে গ নম্বর কি, তাহলে ভূমি, ত্রিভুজের ভূমি, ত্রিভুজটির ভূমি কত, 12 সেন্টিমিটার। অতএব ত্রিভুজটির লম্ব কত হবে বলো দেখি, লম্ব ছিল 11, এটা x সমান 12, আর এখানে ছিল 11x ডিভাইডেড বাই 12, তাই না? তাহলে 11 ইন্টু 12 ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু কত, 11 সেন্টিমিটার। ওকে, আর ত্রিভুজটির অতিভুজ, ও না, এখানে 12x মাইনাস 6 ছিল, কি ছিল, 12x মাইনাস 6 ইজ ইকুয়াল টু ছিল, তাহলে 11 গুণন 12 ডিভাইড বাই 12 মাইনাস 6, তাহলে 11তে 5, তাহলে হবে কত, 5 সেন্টিমিটার। আর অতিভুজ ছিল কত, 4x ডিভাইড বাই 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 12 ডিভাইডেড বাই 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3 আর 4 12, 4 4 16, 16 থেকে 3 বাদ দিলে 13। ঠিক আছে, 13 সেন্টিমিটার। ওকে, অতএব পরিসীমা, অতএব পরিসীমা সমান কত হবে, পরিসীমা হচ্ছে 12 প্লাস 5 প্লাস 13। ঠিক আছে, তো এটাকে যদি আমরা এবার ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখো, 12 আর 5 17, 17 আর 13 যোগ করলে মেনলি 30 হবে। ঠিক আছে, কত, 30 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা পাইলাম কত, 30 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি 30 সেন্টিমিটার হয়, সরি পরিসীমা, তাহলে নতুন ত্রিভুজটার পরিসীমা, অতএব সমবাহু ত্রিভুজের, তো সমবাহু ত্রিভুজের পরিসীমা এখন, অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা, তো সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি সমবাহু ত্রিভুজের বাহু যদি এ হয়, তো ধরি সমবাহু ত্রিভুজটির আমরা এইভাবে করি, ধরি সমবাহু ত্রিভুজের বাহু সমান এ। অতএব সমবাহু ত্রিভুজের, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমাটা কত হবে বলো তো, সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3a, a প্লাস a, এটা কার সমান, এই 30-এর সমান। ঠিক আছে, শর্ত মতে এইটা। অতএব a ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 10 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা, বাহুর দৈর্ঘ্য পেলাম 10 সেন্টিমিটার, তাহলে তার ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, তাহলে অতএব ক্ষেত্রফল, তোমরা সামনে এক সমবাহু ত্রিভুজ লিখতে পারতা, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, √3/4 a স্কোয়ার। ঠিক আছে, তাহলে √3 ডিভাইডেড বাই 4 a স্কোয়ার মানে হচ্ছে কত, 10-এর উপর a স্কোয়ার, তাহলে 10 10-এ 100, 100-কে 4 দিয়ে ভাগ করলে 25, তাহলে 25√3। ঠিক আছে, তাহলে 25√3 এটা বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটাই হচ্ছে কি অ্যান্সার গয়ের। ওকে,
তো এই অঙ্ক খুব কঠিন ছিল না, এটা ইজি অঙ্ক ছিল। এরপর আমরা অনুশীলনীর উদাহরণের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যদি আমরা করতে চাই, তাহলে দেখো যেগুলো ইজি সেগুলো আমি এখানেই বুঝাবো, যেগুলো একটু কঠিন সেগুলো তোমাদেরকে একটু আমি খাতায় করে দেবে। আচ্ছা এইখানে দেখো উদাহরণ 1, এখানে কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 ও 8। তাহলে এক সমকোণ সংলগ্ন মানে এটা 6, তাহলে অতিভুজ পেয়ে যাবা 8 6 12, আমরা জানি 8 6 আর 12 হয়। ও কি চাইছে, ক্ষেত্রফলই চাইছে, হাফ ভূমিগুণন উচ্চতা, তাহলে আর দরকার কি, তাহলে 6 48 অর্ধেক 2 24। আচ্ছা এটা তো ইজি অঙ্ক। এরপর বলছে যে কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 9 আর 10 আর ওদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 60। তাহলে এটার সূত্র আমরা জানি যে কোনো দুই বাহুর হাফ AB sin θ, এটাই ছিল সূত্র। যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন ডিভাইডেড বাই 2, এটা ছিল এটা। তাহলে এখান থেকে মান বসাই দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে, ওকে। এরপর 3 নম্বর অঙ্ক দেখো কি বলছে, একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 7 8 9 এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের এই অঙ্কটা ওইখানে ছিল না, কিন্তু এখানে আমরা করব। এই অঙ্কের সূত্রটা আগে রিমাইন্ড করে দেয়, প্রত্যেক বাহু যদি আলাদা হয়, আমি সূত্রটা প্রমাণ করাইছিলাম, সেটা ক্ষেত্রফল ছিল এইরকম, s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এইরকম ছিল ত্রিভুজের কি 3টা বাহু যদি আলাদা আলাদা হয় abc, তাহলে তাদের ক্ষেত্রফল এইটা, যেখানে s সমান ছিল অর্ধ পরিসীমা, অর্থাৎ a প্লাস b প্লাস c ডিভাইড বাই 2, আর a তো 3টা বাহু। তাহলে এখানে আমাদের সর্বপ্রথম s এর মান বের করে নিতে হবে, অর্ধ পরিসীমা a প্লাস b প্লাস c ডিভাইড বাই 2 সমান 12। তারপর সেই s এর মান abc এর মান এখানে ইনপুট দিলেই কি হবে, উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এটা আর কঠিন করে করানোর কিছু নাই। আর এই যে সেম অঙ্কটা, এই অঙ্কটা অনুশীলনীতে আমরা করেছি, এখানেও আছে। তো এই অঙ্কটা আমি আবারও তোমাদেরকে বোঝাই দিচ্ছি, কারণ এই অঙ্কটাই পরীক্ষায় আসে। পরীক্ষায় যদি এখান থেকে একটা প্রশ্ন আসে, তাহলে 80% সম্ভাবনা হচ্ছে এই অঙ্কটা আসবে, ঠিক আছে, 80% সম্ভাবনা এই অঙ্ক আসবে। তো এই অঙ্কটা খুব গুরুত্ব দিয়ে করতে হবে। তাহলে প্রথমে এখানে দেখো একটা র্যান্ডম ত্রিভুজ বলছে যে একটি র্যান্ডম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, 1 মিটার যদি বাড়ানো হয় তাহলে তার ক্ষেত্রফল বেড়ে যায়। যেহেতু র্যান্ডম ত্রিভুজ, তাহলে আমরা ধরে নেই যে র্যান্ডম যে ত্রিভুজটা ছিল তার ক্ষেত্রফল কত, তার দৈর্ঘ্য কত, এটা হচ্ছে তার র্যান্ডম, এটা হচ্ছে র্যান্ডম একটা সমবাহু ত্রিভুজ, যার বাহুর দৈর্ঘ্য হবে a, আর তাহলে তার ক্ষেত্রফল হবে কি √3/4a স্কয়ার, ঠিক আছে। তাহলে র্যান্ডম একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a, তাহলে ক্ষেত্রফল হবে কত, a ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে তার ক্ষেত্রফল হবে কত, এই যে √3/4a স্কয়ার, ঠিক আছে। ওকে, তো এরকম হইলো। এরপর বলছে যে বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াইছ, 1 মিটার করে যদি বাড়ানো হয়, তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত হবে, a+1, এটাও হবে a+1, এটাও হবে কত, a+1। যদি এটা হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, তাহলে আমরা তো ক্ষেত্রফলের সূত্র জানি √3/4a স্কয়ার। এখানে যে আবার +1 আছে, তাহলে সে আবার কোত্থেকে আসলো, না, বিষয়টা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে √3/4 ইন্টু বাহুর উপর স্কয়ার। বাহু a ছিল তাই a স্কয়ার, এবার তো বাহু a+1, তাহলে a+1 এর উপর স্কয়ার হবে। গাছ যদি থাকে তাহলে গাছের উপর স্কয়ার হবে, ঠিক আছে। বাহুর দৈর্ঘ্য √3/4 ইন্টু বাহুর উপর স্কয়ার, তাহলে কি হবে √3/4 ইন্টু a+1 স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বেড়ে গেছে না, আগে ক্ষেত্রফল ছিল কত, এইটা, এবার ক্ষেত্রফল হলো এইটা, তাহলে এই ক্ষেত্রফলটা বেশি, তাহলে এইটা থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে কতটুকু বেশি সেটা পাবো, সেই বেশির পরিমাণটা ওরা দিয়ে দিছে, যে এই বেশিটা হচ্ছে তোমার কত, এইটা, এটা হচ্ছে বেশিটা, ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা। এটা এই ক্ষেত্রফলটা হচ্ছে এইটুকু হচ্ছে বেশি। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল, এটা থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে হচ্ছে কত তোমার এইটা, তাহলে √3/4 a+1 স্কয়ার মাইনাস √3/4a স্কয়ার সমান √3 এখন এইটাকে ক্যালকুলেশন করার জন্য তোমরা কি করবা, তো এখানে ওরা কিছু লাইন স্কিপ করছে, সেগুলো যদি আমি তোমাদের জন্য একটুখানি ইজি করে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। 1 নম্বর হচ্ছে আমি এই লাইন থেকে করাচ্ছি তোমাদের। তো এখান থেকে এটা আমরা, এখানেও √3/4 আছে, এখানেও √3/4 আছে, তাহলে আমরা √3/4 কমন নেব, ঠিক আছে। √3/4 যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকবে a+1 হোল স্কয়ার, ঠিক আছে, আর এখানে থাকবে শুধু a স্কয়ার, তাই না।
আর এখানে কি আছে 3√3। ওকে, এরপর ওরা যেটা করছে √3 ওটা ভাগ করছে, আমরা সেটা করব না, আমরা করব a + 1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 3√3 থাকলো। এই সংখ্যাটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি তাহলে যেটা নিচে আছে সেটা উপরে যাবে 4, আর 3√3 নিচে উপরে ছিল, এটা এইদিকে নিচে আসবে, এটা আমরা সবাই জানি। এই √3 আর এই √3 কাটা। তাহলে এখন আমরা এখানে সূত্র ফেলবো a স্কয়ার প্লাস 2a প্লাস 1 আর এখানে মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল 3×4 = 12, যেটা হচ্ছে তোমার কি এটা। ওকে, বুঝতে পারছো? তাহলে এখন এখান থেকে a স্কয়ার কাটা, এই a স্কয়ার কাটা, তো 2a প্লাস কত 11, 2a প্লাস 2a ইজ ইকুয়াল টু কি হবে 1, এইদিকে এসে এই যে 1টা আছে এই 1 ওইদিকে গিয়ে কি হবে মাইনাস হবে, 2a সমান 12 মাইনাস 1, তো 2a সমান 11 হলে a সমান 5.5। ওকে, তো এই ছিল অঙ্ক। এরপর অঙ্কটা দেখো, এটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এত, ক্ষেত্রফল এত, সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটা সো ইজি। ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে কত 60, আর সমান দুইটা বাহুর দৈর্ঘ্য a ধরা হয়েছে। তাহলে আমরা ক্ষেত্রফল জানি, ক্ষেত্রফলটা বিশেষভাবে মাথায় রাখবা এইভাবে, ভূমি ডিভাইডেড বাই 4 √4 ইন্টু লম্ব সমান বাহুর উপরে স্কয়ার। ঠিক আছে, সমান বাহু স্কয়ার কি সমান বাহুর উপরে স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এই ভূমিটা মাথায় রাখবা, এখানে ভূমি আর এখানে ভূমি। ঠিক আছে, প্রতীক যেখানে যা থাকে থাক, প্রতীক যা থাকে থাক, এরা এখানে বি এর মান বসছে। তাহলে সূত্র হবে b ডিভাইডেড বাই 4 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে মান বসাই দিলেই ক্যালকুলেশন করলে কি হবে এই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে লাস্ট যে এই যে অঙ্কটা আছে, এটা একটা সৃজনশীল অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা, এটা আমরা আস্তে আস্তে করবো। এই অঙ্কটা মূলত বইয়ের যে একটা অঙ্ক 135 ডিগ্রি ছিল, এই অঙ্কটা এখানে সেম 120 ডিগ্রি কোণে করে দিয়েছে। ঠিক আছে, ওখানে 135 ডিগ্রি ছিল, এখানে 120 ডিগ্রি। তাহলে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা 120 ডিগ্রি কোণে গিয়েছে। ওই দুজন লোক ওই জায়গা থেকে, একজন 10 কিলোমিটার ঘন্টায় আর একজন 8 কিলোমিটার ঘন্টায় বেগে চলা শুরু করেছে। তাদের 5 ঘন্টা পর কত? তো 5 ঘন্টা পর এর দূরত্ব এইদিকে ধরছে 50, আর 5 ঘন্টা পর ওর দূরত্ব হবে 40। একইভাবে এখানে এইখানে এবার ছবিটা জাস্ট উল্টা দিকে আসছে, তাহলে এইটা এক্স, আমি ধরছিলাম এটা কি ওয়াই। তাহলে এইখানে বিসি সমান কত হবে √50 প্লাস এক্স স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে হচ্ছে এইচ। এখন এইচ এর মান কত হবে 40, এইচ এর মান হচ্ছে 40 sin 60, আর এক্স এর মান হবে কত 40 cos 60, তাই না? ওই যে ওইটা বের করে হয়ে গেছে। এই যে সিডি বা এইচ, এইটা এসি sin 60 আর এডি সমান হবে এসি cos 60। ঠিক আছে, ওইভাবে বের করছে। এখানে 45 ডিগ্রি ছিল, এই জন্য আর এখানে 60 ডিগ্রি কিভাবে আসলো, এইদিকে 120 ডিগ্রি হলে এইদিকে 160 ডিগ্রি হবে। ঠিক আছে, আমি যেভাবে করিয়েছি ওটা আমি ছবিটা এই দিকে এঁকেছিলাম। ঠিক আছে, একটা ছবি এঁকেছিলাম এই দিকে আর একটা এই দিকে। ঠিক আছে, এইরকম। তো সেক্ষেত্রে জিনিসটা ছিল এইরকম। তো ওটার জন্য যদি দেখাই আমি, ঠিক আছে, এই ডিস্টেন্সটা আমাদের বের করতে হয়েছে। ঠিক আছে, এই ডিস্টেন্সটা, এটা এ থেকে মনে করো তারা যাত্রা শুরু করছে, এ বি সি, এই যে আমাদের বি সিটা কি করতে হবে বের করতে হবে। তো এইটা ছিল কত, এখানে 5 10 50, আর এটা কত 4 10 40। অথবা তোমরা এখানে কিন্তু উলট পালট করলে কোনো সমস্যা নেই, এখানে 40 দিবা এখানে 50 দিবা, এটা কোনো বিষয় না। এই কোণটা এখানে ওখানে 135 ডিগ্রি ছিল, এখানে 120, তাহলে এই দিকে হবে কত ডিগ্রি 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি যদি হয় তাহলে এখান থেকে আমরা লম্ব বের, এটা 40, এটা কত হবে 40 sin 60। ঠিক আছে, আর এটার মান কত হবে 40 cos
60। তো এইভাবে মান বের করে সেই মানগুলো তাহলে বিসি স্কোয়ারে বসাই দিলেই হয়ে যাবে, এই ইকুয়েশনে বসাই দিলেই কি হয়ে যাবে। ওকে, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। এরপর দেখো প্রদত্ত চিত্রের আলোকে, এটা সৃজনশীল অঙ্ক। এই একটা ছবি, এই ছবিতে দেওয়া আছে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি করে বুঝবা, যখনই দেখবা তোমরা এরকম করে বর্গ দেওয়া আছে, কোণ মানে কোণ যদি এইরকম করে দেওয়া থাকে তাহলে বুঝবা যে ওই কোণের মান আমাদের জানা নাই, এটা যে কোনো মান হইতে পারে। ঠিক আছে, ঠিক আছে, এইরকম হইতে পারে, এই বাঁকা চিহ্ন দেওয়া হয় তার মানে ওই কোণের মান অজানা। যদি দেওয়া থাকে থিটা সমান 30 ডিগ্রি সেক্ষেত্রে ভিন্ন কথা। আর যদি কোনো অ্যাঙ্গেলে, সাধারণত 90 ডিগ্রি অ্যাঙ্গেলগুলোতে এই সাইন দেওয়া থাকে, তার মানে বুঝতে হবে যে এটা খাড়াটা আসলে কত 90 ডিগ্রি। তো এখানে চৌকোনা দেওয়া আছে তার মানে এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এখানে চৌকোনা দেওয়া আছে তার মানে এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন এটা 25 সেন্টিমিটার আসলে কে, এটা তো বোঝা যাচ্ছে না। এসি সমানই 25 সেন্টিমিটার হবে, তার কারণ এবি যেহেতু 15, সিডি 25 হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এসি সমানই 25 আর এবি সমান 15। তাহলে বিসির মান বের করো, তাহলে বিসি মান বের করা তো ইজি। তাহলে 25 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার, এই যে বের হয়ে গেল 25 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার। এরপর বলছে বিডির মান বের করো, তাহলে বিডি এইটুকু আমরা বের করবো। তাহলে বিডির মান কি করে বের করবা, ঠিক আছে। ওকে, তো এখানে দেখো এখানে দুইটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এখানে সমকোণী ত্রিভুজ কয়টা, এখানে বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 20, এখানে এই ভূমিটা হচ্ছে কত 20 আর এটা হচ্ছে কত 15, তাহলে হাফ ইন্টু 15 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ও, তো এই জিনিসটাকে দেখো, এই জিনিসটা আমরা কিভাবে করব, এখানে একটা কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলটা দেখো কি, আমরা যেহেতু কার মান বের করব, এই 20 এর মান বের করবো, তাই না। সরি, এটা তো 20 না, এই এডির মান বিডির মানটা বের করব। ওকে, আর এই মানটা দেওয়া আছে 20। তাহলে দেখো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দুই ভাবে বের করতে পারবো। একটা হচ্ছে এইটাকে যদি আমরা কি ধরি, ভূমি ধরি, এটা হচ্ছে কি ভূমি, আর এইটা হচ্ছে তার কি উচ্চতা। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, তাহলে হাফ এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু 15 ইন্টু 20 সমান 150 বর্গ সেন্টিমিটার। ওকে, এটা পাইলাম আমরা। এখন এই ত্রিভুজটাকে যদি আমরা এই দিক থেকে কল্পনা করি, এবার যদি আমরা ধরি এইটা হচ্ছে তার ভূমি, তাহলে উচ্চতা কোনটা, এটা উচ্চতা না, এটা উচ্চতা, তাহলে ক্ষেত্রফল কি একই হবে নাকি আলাদা হবে। মানে এই ত্রিভুজটা যদি এইরকম হইতো, ঠিক আছে, এই ত্রিভুজটা ঠিক এইভাবে আঁকলাম আমি, একইভাবে এইটা হচ্ছে 15, এইটা 20, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি, আর এখান থেকে লম্ব টানা হয়েছে এটা 90 ডিগ্রি, আর এই বাহুটা দেওয়া আছে কত 25 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটারটা একটা ভূমি, আর এটা হচ্ছে কত উচ্চতা। তাহলে দুইভাবে ক্ষেত্রফল বের করা গেল। তাহলে এইভাবে ক্ষেত্রফল কত হবে, হাফ গুণন 25 গুণন উচ্চতা ইজুকাল টু কত 150। বুঝতে পারছো। তারপর দুইভাবে কি একই ক্ষেত্রফল আসবে না আলাদা আসবে, অবশ্যই একই ক্ষেত্রফল আসবে দুইভাবেই। তাহলে এইটাকে বিসি কে ভূমি, এটিকে লম্ব ধরে ক্ষেত্রফল হলে 150। এবার যদি এসি কে ভূমি ধরি আর বিডি কে লম্ব ধরি তাহলেও কি হবে, ক্ষেত্রফল সেম আসবে। তাহলে ওইভাবে ক্ষেত্রফল পাইছি 150, তাহলে এটাও 150। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এইচ এর মান বের করতে পারবো। তাহলে এইচ সমান হবে কত 150 গুণন 2 ডিভাইডেড বাই 25। তো এখানে 4×25 100, 6 6×25 150, তাহলে 6 দুগুণে 12, তাহলে এইচ এর মান আসলে কত 12 সেন্টিমিটার, অর্থাৎ বিডির মান কত 12 সেন্টিমিটার। ওকে, বুঝতে পারছো। তাহলে এটার দুইভাবে ক্ষেত্রফল বের করতে হবে। এরপর বলছে যে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফলের অনুপাত বের করো। এ বিডি আর বি সি ডি, এটা তো জানো, এটা তো তো অনুপাতটা কিভাবে বের করবা। তো এই ত্রিভুজের তোমরা কি জানো, এই ভূমিটা তোমরা জানো, এই ত্রিভুজ, অর্থাৎ এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল আর কোন ত্রিভুজের
এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে, ঠিক আছে। তাহলে কিভাবে বের করবা? তো এইখানে আমাদের কার কার মান জানা আছে দেখো, ত্রিভুজ এ বি ডি হতে পাই, ত্রিভুজ কোনটা এ বি ডি তে। এখন দেখো আমরা কিন্তু এই মানটা জানি না, আমরা কিন্তু কি জানি না, এটা মুছে দেই এগুলা। আমরা যদি এইটুকু মান বের করতে পারি, এইটুকু মান যদি আমরা বের করতে পারি, ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। আর অথবা এইটুকুর এইটুকু, এই দুইটার মান জানলে আমরা এর ক্ষেত্রফল বের করতে পারবো, এরও ক্ষেত্রফল বের করতে পারবো, তারপর অনুপাত বের করবো, ঠিক আছে। এখন এই ত্রিভুজের জন্য এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি লম্ব, আর এই ত্রিভুজের জন্য এইটা ভূমি হবে, এটা হবে লম্ব। তাহলে এইচ এর মান তো আমরা 12 বের করছি, তাহলে আমাদের সিডির মান দরকার। এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ 20 আর এটা হচ্ছে কি 12, তাহলে 20 স্কয়ার মাইনাস 12 স্কয়ার সমান এটা হবে, ঠিক আছে। 20 স্কয়ার মাইনাস 12 স্কয়ার সমান হবে কত, যা হবে তার উপর এটা এটা হবে তার মান, ঠিক আছে। তাহলে এখানে ওইটাই করছে। ওরা উপরের ত্রিভুজের জন্য করছে একই কথা। তো এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, ঠিক আছে। তাহলে 15 স্কয়ার সমান হবে কি 12 স্কয়ার প্লাস এডি স্কয়ার, তাই কিনা। তো ওইটাই করছে যে এডি স্কয়ার, এডি মানে কত, এডি স্কয়ার আর বিডি মানে তো 15, আর এবি মানে কত, না বিডি মানে হচ্ছে 12 আর এটা মানে হচ্ছে কত 15, ঠিক আছে। তাহলে এডি সমান হবে 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার সমান 81, তো এটা রুট করলে হচ্ছে 9। তো এটা যদি 9 হয়, তাহলে এই দিকেটা যদি 9 হয়, এটা যদি কি হয় 9 হয়, তাহলে 9 মাইনাস 9 25 মাইনাস 9, তাহলে এইটুকু সমান হবে কত 16 হবে। তাহলে সিডি সমান হবে 16। তাহলে দুইটা ত্রিভুজের লম্বও জানি আমরা, ভূমিও জানি, তাহলে মান বসাই দিলেই হয়ে গেল। মান বসাই দিছে এখানে, বিডি এডির মান বসাইছে, বিডি সিডির মান বসাইছে, বসে হিসাব করে 16/9 এসছে। অথবা তোমরা এখানে লম্ব তো একই, তাহলে ভূমির অনুপাতটাই হবে কি তাদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এর ভূমি 9, এর লম্ব দুইজনেরই সেম, এর ভূমি 9 আর এর ভূমি হচ্ছে 16, তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে কি 9/16। বুঝতে পারছো? তাহলে এই অধ্যায়টা আমাদের এখানে শেষ হয়ে গেল। তো 16 পয়েন্টের যে বাকি অধ্যায়গুলো আছে 16.2, 16.3 এগুলো নিয়ে আমরা আলোচনা করব ফার্দার। আগে আমরা ক্ষেত্রফলগুলো নিয়ে আলোচনা করব, তারপর অনুশীলনের অঙ্কগুলো করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।